আমার 10 মিনিট স্কুল থেকে প্রায় 100 কোটি টাকার মতো আমরা কাছাকাছি রেইজ করছি। অ্যান্ড এই রেইজ করাতে অনেক বইয়ের অনেক হেল্প আছে। একটা বই আমার ন্যারেটিভ চেঞ্জ করে দিছে, অ্যান্ড তারপর থেকে তো প্রচুর বই পড়ছি। ডায়াগ্রাম লেখা নাইস মজা না অনেক? সো ইটস লাইক ইজিলি ডাইজেস্টেবল, ছোট একটা বই। সো দিস ইজ ভেরি নাইস। we need Ayman Sadiq's top 5 pick so far if they want to start reading books. শুরু করার জন্য ইটস আ বিউটিফুল বুক, Okay. ইটস আ ফাদার অফ সেলফ হেল্প বুকস, মানে ওফ টু গুড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আমাদের ফার্স্ট এপিসোড অফ বই বৃক্ষের নতুন শো তারা কি পড়েন। আমরা এই শোয়ের মাধ্যমে জানার চেষ্টা করব যে সোশ্যাল মিডিয়া পার্সোনালিটিস যাদেরকে আমরা অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই তাদেরকে চোখের সামনে দেখতে পাই, তারা নিজেদের ডে টু ডে লাইফে কোন বইগুলো পড়েন, তারা নিজেদের বুক রিডিং হ্যাবিটসটা কীভাবে মেনটেন করেন, অ্যান্ড অলসো তাদের প্রিয় রাইটার, তাদের প্রিয় বুকস অ্যান্ড বইমেলা নিয়ে তাদের অ্যামেজিং সব স্মৃতি। আমার সাথে আজকের এপিসোডে খুবই স্পেশাল একজন মানুষ আছেন যাকে আমি পার্সোনালি খুব বেশি পছন্দ করি, অ্যান্ড আমি জানি যে স্ক্রিনের ওই পাশে থাকা প্রত্যেকটা মানুষই এই মানুষটাকে মন থেকে অনেক বেশি ভালোবাসে। সো দ্য পার্সন হু নিডস নো ফার্দার ইন্ট্রোডাকশন, দ্য ম্যান হিমসেলফ, আইমান সাদিক ভাই। Thank you so much, Ayman Sabit. It's a good show, Ayman and Ayman. Pleasure being here. And বই বৃক্ষের জন্য অনেক অনেক শুভকামনা। তারা বই নিয়ে কাজ করে, বই প্রেমীদের নিয়ে কাজ করে, বই পড়াটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা করে। সো আই এম সো হাম্বল অ্যান্ড গ্রেটফুল যে তাদের কমিউনিটিতে একটা ছোট্ট অংশ হিসেবে আমার কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টাইম ভাইয়া। আমরা ফেব্রুয়ারি মাসে চলে আসছি, বইমেলা চলে আসছে, বইমেলা চলছে। সো আমরা বইমেলায় যাব, বাট তার আগে লেটস ব্যাক পেডাল আ লিটল বিট অ্যান্ড লেটস ডিগ ডাইভ ইনটু ইয়োর চাইল্ডহুড। ছোটবেলা থেকে বই পড়ার সাথে সম্পৃক্ততা কেমন ছিল ভাইয়া? সত্য কথা যদি বলি, ছোটবেলায় আমি পড়ালেখার বাইরের বই অনেক কম পড়ছি। আচ্ছা। আমি খেলাধুলায় খুব আসক্ত ছিলাম। আমার বাবা আর্মিতে ছিলেন, ক্যান্টনমেন্টে সব ধরনের খেলাধুলা করতাম। সো বই পড়াটা যেটা কিনা একাডেমিক্সের বাইরে, ওটা অনেক কম ছিল। আমার ফ্রেন্ড সার্কেলের 2-3 জন খুব বই পড়তো। তো আমি খুব অবাক হতাম যে বই পড়ে কেন, বই তো পড়া অনেক কষ্টের একটা বিষয়। তো তখন আমাদের সামার ভ্যাকেশন থাকতো, ওই টাইমে একটা 1 মাসের ছুটি পাইতাম, 1 মাস পাইতাম না, 20 থেকে 24 দিন, ভেরি ক্যান্ট পাবলিকের স্ট্রিক্ট। আর এটা হলো একদম ডিসেম্বরের দিকে। তো তখন ওদের কাছ থেকে আমি বই নিয়েছিলাম। আর তখন তো ফ্রেন্ডদের সাথে বাসা তো দূরে থাকতো, এমন না যে ভ্যাকেশনে দেখা হইতো, ছোট ছিলাম। তো ফ্রেন্ডরা বই কিনছিল, তো ওর পুরনো বই ছিল 3 গোয়েন্দা। তো আমাকে বলছিল যে আচ্ছা বই পড়া, আমি এত মোটা বই পড়তে পারবো না। তো আমার কাছে মনে আছে আমাকে একটা ছোট বই দিছিল, 3 গোয়েন্দা, খুব ছোট, মনে হয় বইয়ের নামও ছিল মানে গরমের ছুটি, এরকম কিছু একটা, এন্ড সামার ভ্যাকেশন ছিল। তুই এটা পড়, ছোট একটা বই, মজা লাগবে। পড়ছি, আমি লাইক ওয়াও, জিনিসটা তো মজার, এটা তো আগে ফিল করি নাই। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ইন্ট্রোডাকশন টু নন ফিকশন বুক। আর ফিকশন বই পড়া হলো অনেক পরে, আমার একেবারে এইচএসসি পরীক্ষার পরে, যেটা হয়েছে আমাকেও নন ফিকশন বই পরিচয় করা দেয় নাই। ইউনিভার্সিটিতে উঠে আমি দেখলাম আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা ইংলিশে নন ফিকশন বই পড়ে। আমি কিন্তু কখনো ইংলিশ বই পড়ি না, সবসময় বাংলা, কারণ বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম। সো ঢাকা ভার্সিটি ঢোকার পরে আইবিতে অনেক ইংলিশ মিডিয়ামের ফ্রেন্ড সার্কেল হলো, ওরা দেখি ইংলিশ বই মাঝে নিয়ে আসে, দেখি পড়তেছে ক্লাসের মাঝখানে ক্যাচ 22। আমি কি ক্যাচ 22 কি পড়তেছে? সো দে গট মি ইন্টারেস্টেড ইন রিডিং ইংলিশ বুকস, অ্যান্ড দ্য ফার্স্ট বুক দ্যাট আই রেড was 7 Habits of Highly Effective People by Stephen R. Covey. And you talk a lot about it. I love that because that book changed my entire narrative about seeing things in life. So I loved it. So আমি থাকে না, প্রথম ইন্ট্রোডাকশনটা যদি ভালো হয় তখন জিনিসটা মানুষের মনে একটা খুব ভালো স্ট্রং একটা ফাউন্ডেশন গেঁথে দেয়। ওই বইটা আমার মনে খুব স্ট্রং একটা ইম্প্যাক্ট ফেলছে, আমার লেন্স চেঞ্জ করে ফেলছে। সো এই জিনিসটার কারণে আমি বইটার কথা কখনো ভুলবো না। ইনফ্যাক্ট আমার ইউটিউবে বানানো ফার্স্ট ভিডিওগুলোর মধ্যে একটা টপ 5 ভিডিও, ফার্স্ট 5 ভিডিওসের মধ্যে একটা ভিডিও ছিল ওই বইয়ের কনসেপ্ট নিয়ে। এবং তারপর থেকে আমি অনেক জায়গায় গেছি, আমি সবসময় বলি যে ওই একটা বই আমার ন্যারেটিভ চেঞ্জ করে দিছে। অ্যান্ড তারপর থেকে তো প্রচুর বই পড়ছি, নন ফিকশন বই মেনলি পড়ছি। অ্যান্ড আমার যে কন্টেন্ট জনরা আছে ওটার জন্য ওই জিনিসটা অনেক সাপোর্ট করে, কারণ নতুন কিছু শিখলে আমি একটা নতুন ভিডিও বানাতে পারি। সো ওটার একটা আগ্রহ থাকে যে আচ্ছা নিজের থেকে তো আর জ্ঞান বের করা যায় না, বই থেকে একটা কনসেপ্ট দ্যাটস গ্রেট, ওইটা থেকে বাংলাদেশি কোনো একটা কনটেক্সট বা এক্সাম্পলস যখন মিলে যায় তখন জিনিসটা আমার কাছে একটা বোধোদয় তৈরি করে, ওটা নিয়ে কথা বলা সহজ হয়। সেই তো আমার ছোটোবেলার অ্যান্ড বড়োবেলার দুইটা স্টার্ট অফ রিডিং বুকস, বাংলা নন ফিকশন, ইংলিশ
বাংলা ফিকশন আর ইংলিশ নন ফিকশন। ছোটবেলায় ওই সময়টাতে যখন তিন গোয়েন্দা দিয়ে তো আসলে পড়ার জার্নিটা স্টার্ট, খুবই চিকন একটা বই। আচ্ছা, ইফ আই এম নট রং ইট ওয়াজ গরমের ছুটি, খুবই ছোট একটা। আচ্ছা, তো ওইটার পরে ওই সময়টাতে সো স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির প্রথম দিককার আইমান সাদিকের ফেভারিট রাইটার কারা ছিলেন? আমি ওই আমলে তিন গোয়েন্দা প্রচুর পড়ছি। আচ্ছা, সো এর বাইরের বই অনেক কম পড়ছি। ইংলিশ বই একেবারেই পড়ি নাই। আমি যদি একদম সত্য কথা বলবো, কলেজ লাইফ পর্যন্ত নাথিং। দেন আমি অনেক ইয়ের বই পড়তাম, আমার কাছে মজা লাগতো। ওই যে ট্রিকি ম্যাথসের বই থাকতো, বিজ্ঞানের বই থাকতো, কায়কোবাদ স্যার আর জাফর ইকবাল স্যারের অনেক বই থাকতো এরকম। তারপরে অলিম্পিয়াডের বই টই থাকতো, সমগ্র থাকতো। আমি সমগ্র কিনি না, আমি ছোট ছোট বইগুলো পড়তাম। কারণ হলো ক্যান্টনমেন্টের লাইব্রেরি থাকতো, সো লাইব্রেরিতে ছোটদের কর্নারে প্রচুর এই টাইপের বই থাকতো। সো আই ইউজড টু টেক দোজ বুকস এন্ড পরবর্তীতে দিয়ে দিতাম। সো ওইগুলো বই পড়া হয়েছে। ইংলিশ বই টাচও করি নাই। এরপরে ইউনিভার্সিটিতে আসার পরে আবার তিন গোয়েন্দা বা ওইসব বই পড়া হয়ে গেল, বিকজ সায়েন্স থেকে বিবিএ পড়ছি, আর মনে হলো যে আর অঙ্ক শিখে লাভ নাই। তো তারপরে ইংলিশ নন ফিকশন বই পড়া শুরু হলো। আর তখন থেকে সেলফ হেল্পের প্রতি একটা বিশাল আকর্ষণ তৈরি হলো যখন আমি দেখলাম আমার একটা লেন্স চেঞ্জ হয়েছে। অ্যান্ড সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় যখন ভিডিও করা শুরু করলাম, তখন বেশ কিছু বইয়ের রিভিউ করলাম। আমারও স্টার্ট হয়েছিল বেশ বইয়ের কনসেপ্ট, যেমন স্টিফেন কোভের এই 7 হ্যাবিটস। আমার ছোট ভাই সাদনা, ও প্রচুর বুক রিভিউ করে, প্রচুর বই পড়ে, ওরটা থেকে স্টার্ট হয়েছে। তো দেন আই গট ইনটু নন ফিকশন। স্টিফেন আর কোভে আমার খুবই ফেভারিট রাইটার, অ্যাডাম গ্রান্ট অনেক ফেভারিট রাইটার। সো বাইরের দেশের স্পেশালি এই টাইপের নন ফিকশন সেলফ হেল্প যে বুকগুলো আছে, দ্যাটস মাই জনরা বলা যায়। আচ্ছা, অ্যামেজিং। যেটা বলতাম সেটা হচ্ছে ছোটবেলায় বই পড়ার পাশাপাশি বই মেলার সাথে সম্পর্কটা কেমন ছিল? আমি ছোটবেলায় ইন্টারেস্টিং, আমি রাইটার হয়ে বইমেলায় যাওয়ার আগে আমি এক্স্যাক্টলি 2বার বইমেলায় গেছি। এর গোনা যাচ্ছে আঙ্গুলে, দুইবার। আচ্ছা, সো একবার বইমেলায় গেছিলাম যখন ছোট ছিলাম, তখন বাবার সাথে। আমি বইমেলা এখনো মনে আছে, আমি তখনও বাংলা একাডেমিক সাইডে ঢুকছিলাম, বাট এই সোহরাওয়ার্দী উদ্যানের সাইডে ঢুকিও নাই। এদিকে গেছি বাইরে হয়ে গেছি, ভালো কথা। তারপরে আরেকবার সেকেন্ড টাইম গেছি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছি, আর এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, মেলা হচ্ছে, যাচ্ছে না, তো ওই প্যাকেজে অল উইথ আ লট অফ ফ্রেন্ডস ফার্স্ট ইয়ার সোহরাওয়ার্দী উদ্যানে ওখানে গেছি। সো দ্যাট ওয়াজ ভেরি নাইস, বিকজ ফার্স্ট টাইম ওইখানে যখন গেছি, কারণ আগে তো ছোটদের বই কর্নারে গেছিলাম, বাচ্চা ছিলাম, বড় হয়ে প্রথমবার গেছি। তো বড় হয়ে থাকে না, ল্যান্ডস্কেপ একটু চেঞ্জ হয়ে যাবো, অনেক ইয়াং ছেলে পেলে আছে, অনেকে চিল করতে আসছে, অনেকে ছবি তুলতে আসছে, অনেকে বই দেখতে আসছে। দ্যাট ওয়াজ আ ফান এক্সপিরিয়েন্স। তো থার্ড টাইম আই ওয়েন্ট with my own book. So that's a fun story. So 2বার যাওয়া হয়েছে, বাট আমার কাছে প্রথম যে 2বার গেছে, একটা হলো বাচ্চাকালের খুব বাচ্চা ইমোশন ছিল যে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। বড়কালে যখন গেছি তখন বুঝুন একটু পার্টটা একটু দেখছি ছবি তুলছি। বই ওই দিন মাত্র একটা কিনছি, বেশি বই কেনা হয় নাই। এটা একটা জিনিস খেয়াল করছি, উৎসব ছোট যখন মানুষ থাকে তখন মানুষ বেশি বই কেনে, যত বড় হইতে থাকে সেলফি ছবির তোর পরিমাণ বাড়তে থাকে, বই কেনার পরিমাণ কমতে থাকে। এটা একটা ফ্যাক্ট, এটা একটা ঝামেলা আছে। টোটালি এগ্রিড। আপনি বই মেলায় লেখক হিসেবে যাওয়ার আপনার জার্নি, এন্ড আপনার এই বই মেলায় আসা নতুন বইটা নিয়ে কথা বলবো, বাট তার আগে যে ব্যাপারটা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনি সেলফ হেল্প বইটা পড়ার মাধ্যমে ওই বইটা আপনার লেন্স চেঞ্জ করেছে। সোশ্যাল মিডিয়াতে আমাদের যেটা দেখা যায় সেটা হচ্ছে যে মানুষজন সেলফ হেল্প বই নিয়ে দ্যার ইজ আ নোশন যে সেলফ হেল্প বুকস আর মিথ। হ্যাঁ, মানুষজন হয়তো অনেক বেশি সেলফ হেল্প বই প্রমোট করে, আর নাহলে যে পড়ার দরকার নেই। হোয়াটস দ্য মিডল গ্রাউন্ড? দেখো, আমি তো খেলতে অনেক পছন্দ করি, দ্যাটস লাইক মাই নেশা। পড়তে আমার কিন্তু আসলে কষ্ট হয়, অলদো আমি প্রচুর বই পড়ার কথা বলছি, এই বই পড়া আমার কাছে কষ্ট লাগে। আমার বাসায় আমার ছোট ভাই ফাড়ায় বই পড়তে পারে, লাইক ওর নেশা, আমার কিন্তু নেশা না। I understand how difficult it is to read books. Absolutely. And self-help book তো আরো খাইস্টা, কষ্ট পড়া। Right. So ওই সেন্সে it's very difficult to go through it. আমার কাছে মনে হয়েছে যে কেউ প্রথমবার বা দ্বিতীয়বার কোনো সেলফ হেল্প বই পড়ছে, এটার ন্যারেটিভটা তার পার্সোনাল লাইফের সাথে মিলছে, সে অ্যাটলিস্ট একটা কিছু শিখছে, লাইফের ভ্যালু পাইছে, দ্যাট চেঞ্জেস পিপল। এটা যদি না পায় তাহলে হয় না। ইটস লাইক দ্যাট, থাকে না যে একটা সিরিজ শুরু করছো, একটু জমে গেছে, দ্য নিউ বিঞ্জ ওয়াচ রাইট, বাট শুরুটা জমে নাই,
যেমন অনেক ভালো সিরিজ জমে না, কিন্তু যেমন আমি ব্রেকিং ব্যাড যেন কখনো দেখি নাই। আচ্ছা। ফার্স্ট 2 এপিসোড দেখছি, আমার কাছে অনেক স্লো লাগছে। আচ্ছা। সবাই ব্রেকিং ব্যাড করে, এত স্লো কেন? আর আমি আজ পর্যন্ত ব্রেকিং ব্যাড আর দেখি নাই। ইটস লাইক দ্যাট, ইফ ইট ক্লিকস there is no turning back, but if it doesn't click 2টা এপিসোডে বা 2টা বইয়ে, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট যে মানুষকে পুশ করে বই, কারণ বই কঠিন, তো কিনতে টাকা লাগে, পড়তে সময় লাগে, অ্যাটেনশনও লাগে, অ্যাটেনশন লাগে, কষ্ট হয়। ইংলিশ থাকলে আবার আমরা বাঙালি, ইংলিশটা পড়ে আবার বাংলাটা চিন্তা করি, রাইট? দেন তাও তো লাভ হয় না যদি কিনা ওই কনসেপ্টটা তুমি লাইফে ইমপ্লিমেন্ট করো। ইটস এ ভেরি টাফ জার্নি, বাট একবার যদি এটা হেল্প করে তাহলে ইউ উইল গেট হুক টু ইট। সো আমার জন্য আই ওয়াজ লাকি, বিকজ ফার্স্ট বইয়ে আই গট হুক টু ইট। আমার এখন আমি অলওয়েজ বলি যেমন 90-10 প্রিন্সিপাল, দ্য সার্কেল অফ ইনফ্লুয়েন্স, দ্য সার্কেল অফ কনসার্ন আমার মুখস্থ। আমি ইভেন এমনও হয়েছে অনেক অফিস মিটিং আমি র্যান্ডমলি লোকজনকে বলি, দাঁড়াও, এটা মাইন্ডসেট প্রবলেম, লেট মি টেল ইউ হোয়াটস দ্য প্রবলেম। আমি 2টা সার্কেল আঁকি। সো স্টিফেন কোভের কনসেপ্ট থাকে না, বড় সার্কেলটা হলো সার্কেল অফ কনসার্ন, অল দ্য থিংস যেগুলো তোমার কনসার্নে আছে। ছোটটা হলো সার্কেল অফ ইনফ্লুয়েন্স, যেগুলো জিনিস তুমি কন্ট্রোল করতে পারো। মানুষ সারাদিন কি নিয়ে কথা বলে? তার কনসার্ন নিয়ে, দেশ জাতি, এটা যেটার উপর তার কোনো কন্ট্রোল নাই, কারণ তার সার্কেল অফ কনসার্নটা অলওয়েজ বড় হইতে থাকে, আর ইনফ্লুয়েন্সের উপর প্রেশার দেয়, ইনফ্লুয়েন্সের ছোট হইতে থাকে, অ্যান্ড হি বিকামস ফ্রাস্ট্রেটেড, হি বিকামস অ্যানয়েড, ও মনে হয় দেশে থেকে কোনো লাভ নাই। বাট ইফ ইউ ডু দ্য আদার ওয়ান, কনসার্নে যা আছে আছে, তোমার ইনফ্লুয়েন্সে ছোট সার্কেলটা, সার্কেল অফ ইনফ্লুয়েন্স, এটা নিয়ে সারাক্ষণ কথা বলো, স্পেন্ড টাইম উইথ পিপল যারা কিনা কাজ করতেছে, আস্তে আস্তে ইনফ্লুয়েন্সটা বড় হয়। একটা সময় ইনফ্লুয়েন্স বড় হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে যায় তোমার কনসার্নের মধ্যে যা ছিল ওইটাও ইনফ্লুয়েন্সের মধ্যে চলে আসে। লাইক সাচ এ গুড কনসেপ্ট ম্যান। এইটা আমি এখনো আজ অবধি মিটিংগুলোতে মানুষজনকে বলি, ইট চেঞ্জ মাই ন্যারেটিভ। অর স্টিফেন কোভির একটা বই থেকে কোট করি, জ্ঞান বই থেকে আমি শিখছি যে বেশি জিনিস বলে লাভ নেই, মানুষজনকে একটা জিনিসে স্টার্ট করতে হয়। দ্য 90-10 প্রিন্সিপাল, 10% of the things that happen to your life is beyond your control, but how you react to that 10% sets your rest 90%. I'll tell you a very small story in 2 minutes. একটা বাসায় বাবা মা, ছোট বাচ্চা উপরে ব্রেড নিতে গেছে, চায়ের কাপে হাত লাগছে, চা পড়ে গেছে বাবার গায়ে, বাবা চেয়ে এই চা ফেলছো, বাচ্চা কান্নাকাটি শুরু করছে। বাবা রুমে গেছে শার্টটা চেঞ্জ করতে, আসে দেখে মেয়ে এখনো কাঁদতেছে। মেয়ের মা বলে, তোমার মেয়ে তো বাস মিস করছে। মেয়ের মায়ের উপর চেতে, তুমি দেখবা না বাস মিস করছে, তোমার মেয়ে তুমি কাঁদাইছো, আমার কি? তো মেয়েকে নিয়ে এখন তার করে বাস যেহেতু মিস করছে গাড়িতে নামাই দিতে গেছে। তড়িহড়ি করে মেয়েকে নামাইছে, অফিসে এসে দেখে যে তারা তড়িহড়ি করতে চায়, ল্যাপটপটা নেয় নাই। আবার বাসায় কল করছে বউকে, যে তুমি দেখবা না আমি ল্যাপটপ নিয়ে নেই। বউ বলছে, তোমার ল্যাপটপ আমি কি করবো? অ্যান্ড সারাদিনটা খুব খারাপ গেছে, অফিসে সবার সাথে খারাপ বিহেভ করছে, ল্যাপটপ নাই, কাজ করতে পারতেছে না, ফাইল নাই, কিছু অ্যাক্সেস করতে পারতেছে না, এরা হরেবল। বাসায় আসছে, মেয়ে তো আজকে খুবই বিরক্ত, স্যাড, আগে থেকে ঘুমায় গেছে, ওয়াইফও খাওয়া রেখে ঘুমায় গেছে, এরা হরেবল ডে, রাইট? বিকজ সকালবেলা তার মেয়ে তার গায়ে চা ফেলে দিচ্ছিল। ওখান থেকে ইট অল স্টার্টেড। বাট ইমাজিন, রিওয়াইন্ড, সকালবেলা মেয়ে চা ফেলছে, বাবা রিয়াক্ট করে নাই। বাবা বলছে, আরে আমি আমার বাবার গায়ে কত কিছু ফেলছি, মেয়ে তো খুশি, চিল। বাবা রুমে গেছে, ব্যাক করছে, মেয়ে খুশি হয়ে বাসে উঠে গেছে। বাসে উঠে সবাই বলছে, জানো আজকে বাসায় কি করছি? বাবার গায়ে চা ফেলছি। বাবা সুন্দর করে ব্রেকফাস্ট কমপ্লিট করছে, ল্যাপটপ নিচ্ছে, অফিসে গেছে, সুন্দর করে কাজ করছে, ফেরত আসছে, এসে মেয়ের সাথে খেলছে, ওয়াইফের সাথে ডিনার করছে, ঘুমায় গেছে। এটা বিউটিফুল ডে। পুরো ডিফারেন্ট স্টোরি, রাইট? সো চা পড়াটা ওয়াজ 10%, which was beyond his control. বাট ওইটার রিয়াকশন যদি ভালো হয়, ওর বাকি 90% ভালো হয়। ওটার রিয়াকশন যদি খারাপ হয়, ওর 90% খারাপ হয়। জাস্ট তুই বাইরে যাবি অ্যান্ড জ্যাম আছে, মানুষ রাইট, মেজাজ খারাপ, ভালো লাগে, অর ইউ ক্যান জাস্ট স্টে কাম, ঠিক আছে, ওই টাইমে যদি অন্য কাজ করা যাবে। এটা 10% of the things that happen to your life quite often, but if you see it from that lens, acha, this is beyond my control, this is the circle of concern, let me focus on my circle of influence so that my rest 90% is calm. I'm like, wow, such a beautiful concept. One simple story. Whoa. So ওইটা না আমার লেন্স বদলাই দিছে, and hence I became such a big believer in self-help and such a big believer on the concept, such a big believer on those books যে জিনিসগুলো মানুষের লাইফে ইম্প্যাক্ট রাখতে পারে। I will take a moment to grasp all of these, কারণ আমি এই ব্যাপারটা চিন্তা করতেছি যে বইয়ের ব্যাপারটা কতটা সুন্দর, যে মেবি আজ থেকে ইউ ওয়্যার ইন দি ইউনিভার্সিটি আই গেস ইন 2013। না, আমি ছিলাম হলো 12, 13, 14, 15। 12, 13, 14, 15। সো
আপনি যদি এই বইটা 12তে বা 13তে পড়ে থাকেন, ইটস 2024 12 বছর হয়ে গেছে। রাইট, সো 12-13 বছর হয়ে গেছে, দ্য লার্নিং স্টিল স্টেড উইথ ইউ। ও 100%, ইটস স্টিল ইম্প্যাক্টিং ইউর লাইফ। অ্যাবসলিউটলি। আমি তো বাইরে লেকচার দিই, এখন 10ms এর ওভারঅল টিম অনেক বড় হয়ে গেছে, 250 জন। সো রেগুলার বেসিসে নতুন মানুষ আসে। Right. So আগে যেটা হতো যে সিঙ্গেল অনবোর্ডিং হতো, ওয়ান অন ওয়ান টক হতো, এখন ওইটা হয় না, হয়তো বা 4-5 জন সহ একসাথে। Right. এখনো আমি ওই বইয়ের কনসেপ্টই বলি, ইউ নো হোয়াট, ওয়ান থিং আই রিকোয়ার, মাইন্ডসেট। এইটা, ইট হেল্পস। Amazing. It's very beautiful how the learnings from the books stays with us for a long time. লং টাইম। অ্যান্ড যেটা হয়েছে কি, সিন্স আমি অনেক ছোট বয়স থেকে প্রফেশনালি কাজ করি, জাস্ট লাইক ইউ। আই থিঙ্ক আইমানদের এটা একটা জিনিস আছে, অনেক আগে থেকে কাজ করে। মাঝে মধ্যে আমি সরি ওকে তুই তুকারি করে ফেলতেছি, হোস্টের খাতিরে সম্মান করে তুমি বলছিলাম, বাট যেহেতু পার্সোনাল খাতিরে আগে থেকে তুই বলিস বের হয়ে যাবে, সো মাফ করে দেন। আমার কমেন্ট সেকশন বলবে এই হোস্টকে তুই তুকারি করছে। আইমান ভাই 7 খুন মাফ হয়ে যায়, সেটা আমার প্রায় হয়। continue. সো আমার অনেক জায়গায় থ্রু আউট মাই লাইফ প্রফেশনাল ক্যারিয়ারে বইয়ের অনেক জিনিসপাতি আমাকে লাইফে অনেক হেল্প করছে। ফর এক্সাম্পল, আমার 10 মিনিট স্কুল থেকে প্রায় 100 কোটি টাকার মতো আমরা কাছাকাছি রেইজ করছি। অ্যান্ড এই রেইজ করাতে অনেক বইয়ের অনেক হেল্প আছে, বিকজ আমি লাইক কিছু জানি না কেমন টাকা তুলতে হয়, রাইট? লাইক আচ্ছা একটা বই আছে, দেখি পড়ি কি আছে, আচ্ছা এটা ওটা একটা অনলাইন ভার্জন আছে, সেটা যাই, এটা রাইটার কে আছে, ওই রাইটারের ব্লগ কই আছে, ব্লগ আচ্ছা ব্লগ থেকে আছে, ওর একটা ইউটিউব ভিডিও আছে, ইউটিউব, দেন ইউ গেট হুক টু ইট, রাইট? অ্যান্ড তোমার ইকোসিস্টেমে তুমি খালি ওই জিনিসই দেখো। সো আমাকে একজন বলছিল যে আয়মান, প্রতি বছর চেষ্টা করবা অ্যাজ এ লিডার অ্যাটলিস্ট একটা জিনিসে ফোকাস করতে, অ্যান্ড মাস্টার করতে। মেবি একটা বছর যাবে তুমি খালি সেলস নিয়ে পড়াশোনা করবা, একটা বছর এআই নিয়ে পড়াশোনা করবা, একটা বছর মার্কেটিং নিয়ে পড়াশোনা করবা, একটা বছর কন্টেন্ট ক্রিয়েশন। তার কারণ হলো মানুষ যখন একটা ইকোসিস্টেমে থাকে, সে যদি কনসিয়াসলি সে কোন ধরনের কন্টেন্ট কনজিউম করে, সে কোন ধরনের মানুষের সাথে কথা বলে, সে কোন ধরনের কথা শুনে, এটাকে যদি কন্ট্রোল করতে পারে, সে তার সাবকনসিয়াস মাইন্ডটাকেও আস্তে আস্তে কন্ট্রোল করতে পারে। Because as you born, you're the average of 5 people that you spend most time with. So if you consciously choose the 5 people that you want to spend most time with, you can consciously impact your progress on that year. যে আমি ওই টপিকে ইমপ্রুভ করতেছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয়েছে যে বই দিয়ে শুরু হয় অ্যান্ড দ্য এন্টায়ার ইকোসিস্টেম ক্যান বি ম্যানেজড। সো আমার কাছে মনে হয় যে যেই মানুষ যত বেশি কনশিয়াস কন্টেন্ট কনজিউম করতে পারে, সেই মানুষটা তত বেশি তার যে পার্টিকুলার গ্রোথটা আছে ওই দিকে চ্যানেল করতে পারে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। যে বলিং শিখে বা বলিং করে, সে তো খালি বলিংই করতে থাকে, রাইট? যে ব্যাটিংই। বাট প্রবলেম হলো আমরা এত পাঁচমিশালি কন্টেন্ট কনজিউম করি, আমাদের গ্রোথটা না কোনো দিকে হয় না, র্যান্ডম হয়ে যায়। Is there any way how we can channel it to a finite resource? Of course. For example, this is one. Like আমি যদি ব্রড ক্যাটাগরি থেকে চিন্তা করি যে এটা একটা খুব ভালো একটা ইয়ে, যে আমি এক বছর আমি খালি এটাতে ফোকাস করব, রাইট? দিস ইজ ওয়ান। সেকেন্ড হতে পারে কনসিয়াসলি তার কন্টেন্ট কনজাম্পশন প্যাটার্নটাকে কন্ট্রোল করা। যেমন আমি রিলিজিয়াসলি মানুষকে আনফলো করি একদম ফেসবুকে, একদম রিলিজিয়াসলি। সো ফার্স্ট অফ অল আই হ্যাভ ডিফাইন্ড ফ্রেন্ড লিস্ট। এখন যেটা হয়, ফ্রেন্ড লিস্ট রিকোয়েস্টগুলো দেখাও যায় না, প্রতিদিন ভোরে যে যেটা ঝামেলা হয়। বাট যারা আছে, whenever I see someone posting bad stuff or frustrating comments, negative stuff and all, look, I don't judge that person. ওই মানুষটা মেবি এটা কষ্ট পায় করছে, বাট প্রবলেম হলো আমি নেগেটিভিটি দেখে তো আমার কোনো লাভ নাই। নেগেটিভিটি আমার সিস্টেমে আনার কি দরকার? তুই বিরিয়ানি খাচ্ছ, হঠাৎ করে 2-4টা এলাচি ছিটাইলে খাবি, খাওয়া তো দরকার নেই, কিপ ইট দেয়ার, রাইট? এখন আনফ্রেন্ড করলে ঝামেলা, লোকজন বুঝে যায় সম্পর্ক, আনফ্রেন্ড কেন করছে, ঝামেলা। তাই যদি আনফলো করলে দ্য আদার পার্সন হ্যাজ নো ওয়ে টু ফিগার আউট যে হি হ্যাজ বিন আনফলোড অর শি হ্যাজ বিন আনফলোড, আই আনফলো ইট। করতে করতে যেটা হয়েছে, আমি আমার নিউজ ফিডে যা চাই আমি তাই দেখি, রাইট? সো যেটা আমার দেখতে পছন্দ না, আনফলো। সো কিউরেট হইতে এরকম হয়ে গেছে। ফর এক্সাম্পল, আই টেল ইউ সামথিং ভেরি সিরিয়াস। ইউটিউবেও সেম, আমার যে চ্যানেল ভালো লাগে না, আমি রিমুভ চ্যানেল একটা অপশন আছে, করি। এটা অনেকে জানে না। I didn't know about it. আমি জানতাম না। there is a channel remove channel, so এরপর থেকে ওই চ্যানেলে কোনো কন্টেন্ট আসবে না। আমি আমার আম্মুর আইপ্যাডে করি, আমি প্রায় দেখি, আমার আম্মু আইপ্যাডে দেখে কি আলতু ফালতু জিনিস দেখতেছে, আনফলো। আয়মান সাদিকের বাড়ি গাড়ি আম্মু দেখছে, আয়মান সাদিক যে আম্মু আনফলো, এগুলো ফেক কন্টেন্ট, আনফলো। সো সরি, রিমুভ চ্যানেল, দ্যাট হেল্পস। ইভেন মনে কর তুই ট্যুরে গেছিস, ট্যুরে যাওয়ার সময়, গাড়িতে যাওয়ার সময় গান ছাড়ে না, আমি আমার ইউটিউব থেকে গান ছাড়ি না। কেন? বিকজ ইটস এ 3 hour জার্নি।
ইউটিউব থেকে র্যান্ডম মানুষ সার্চ করবে, ও খালি ভাববে আমি টি সিরিজের গান শুনে আমি হিন্দি গানের ফ্যান, দেউলিয়া ফ্যান, আমার এর পরের দিন থেকে ইউটিউব আমাকে খালি হিন্দি গান দিবে। আমি নো 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 নো, আমার মোবাইল নেওয়া যাবে না, যদি নিতে হয় আগে বলি ইনকগনিটো। আমি ভাই তুই কি মানে কি গানই তো সার্চ করছিস, ইনকগনিটো কেন? আমি না ভাই, ইনকগনিটো ইজ বিকজ এরা যেন আমার সার্চ সিস্টেমকে স্ক্রু আপ না করে। So this is how you can manage the content consumption pattern that you have for all for Facebook, Instagram, যে প্ল্যাটফর্মে থাকে। Same with people, same with books. So এইটা যদি ম্যানেজ করা যায়, মানুষের ওই স্ট্র্যাটেজিক গ্রোথটা ড্রাইভ করা অনেক সহজ হয়। বেশি মানে টেকনিক্যাল কথা বলে ফেললাম, বাট মানে পাগল ভাবতে পারে যে ভাই এত ফিউরিয়াসলি কেন কন্টেন্ট কনজাম্পশন কন্ট্রোল করে, বাট দ্যাট হেল্পস। ইটস নেসেসারি বিকজ ভাই হোয়াট গোজ ইন মানে ভিতরে প্রসেস করে কামস আউট, গিগো গার্বেজ ইন গার্বেজ আউট, রাইট? সো দ্যাটস আ প্রবলেম। আমরা এত গার্বেজ, জাস্ট ইমাজিন ফেসবুকে প্রতিদিন আমরা এত স্ক্রল করি, যদি প্রিন্ট করে আমাদেরকে দেওয়া হইতো এত মোটা মোটা বই হইতো। সো ইউ আর কনজিউমিং দিস ফ্যাট বুকস এভরি ডে, বাট দিস ইজ নট হেল্পিং হিয়ার, দিস ইজ নট হেল্পিং ইন এনি মনিটারি ওয়ে অর এনিথিং দ্যাট ইজ প্রোপেলিং ইউর গ্রোথ। সো এত মোটা বই গার্বেজ কনজিউম করে কি লাভ? No need, actually. No need, absolutely. So I think this is why books are great. Books are absolutely condensed source of content. যে জিনিসটা আমাদের জন্য super helpful. No garbage, nothing. Well, কিছু বইয়ে অনেক বেশি fluff থাকে, but can't call it garbage আর কি। But there's a one big idea. মানুষজন যদি ওটা ফিগার আউট করে ফেলে তাহলে তো ইজি হয়ে যায়। হ্যাঁ, সো এই কন্ডেন্স কিউরেটেড, সো দ্য আইডিয়া অফ কিউরেটেড কন্টেন্ট is very alienating to this new era of social media. Social media is absolutely in favor of non-curated content, right? তুমি যা ইচ্ছা পোস্ট করতে পারো, right? So তুমি যখন দেখো, it's non-curated content. Books are curated content, right? This is a massive difference. Absolutely. So anyway, এর একবার চিন্তা করলে খুব মনে হয় যে so why would I watch uncurated content? Gigo, garbage in, garbage out. এই কন্টেন্ট কিউরেশন থেকে একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে যে এটা আমি একটা পডকাস্ট থেকে শেখা আমার, সেটা হচ্ছে যে আমি কোন বইগুলো আসলে পড়বো। পৃথিবীতে তো অনেক বই, আমি পড়ে শেষ করতে পারবো না, বাট আই লাভ টু রিড বুকস অর অ্যাটলিস্ট নো দ্য বিগ আইডিয়া অ্যাবাউট ইট, রাইট? সো আ ভেরি গুড ওয়ে টু গো অ্যাবাউট ইট ইজ অডিও বুক। সো আমার অডিও বুকটা অনেক বেশি হেল্প করে আমাকে টু সামারাইজ দ্য আইডিয়া। তো যখন আমি কয়েকটা অডিও বুকের সামারাইজড আইডিয়া পাই, দেন আই নো যে আচ্ছা এই বিগ আইডিয়াটা কি আমি ফার্দার ডিগ ইন করতে চাইলে ওই বইটা পড়ি। আমি আরো ফাঁকিবাজ, আমি হলো অডিও বুক না সামারি গুলো পড়ি। আচ্ছা, there are many platforms যারা সামারি দেয়, এই বইয়ের সামারি 10 minutes 15 minutes, so that also helps. অনেকে বলে যে ভাই how do I decide on the fact যে এই বইটা পড়বো কি পড়বো না? Well, popular books are already popular. You can easily understand, just like movie rating, right? So you know these books are great. Also, if you still concerned যাতে বইটা ভালো কি ভালো না, যে কোনো ভালো বই ইউটিউবে সার্চ করে সামারি দিলে there is a summary, 10-15 minute summary. Then if you like the best ideas, if you like the big ideas, you can then dig in. Audio book শুনতে পারি, এটাও শুনতে পারি। যেমন আমি আগে অনেক বলতাম যে ট্রাফিক জ্যামে আমাদের প্রতিদিন একটা বৃহত্তর অংশ যায়, ওই টাইমটা যদি আমরা অডিও বুক শুনি, এটা কিন্তু বিশাল একটা জিনিস। বাট এটা হ্যাজ টু বি ফর্মড ইনটু আ হ্যাবিট। এটা লাক্সারি আকারে একদিন শুনলাম হয় না, 2 দিন হয় না, ইট হ্যাজ টু বি আ হ্যাবিট। সো বাইরের দেশে এটা অনেক হয়, স্পেশালি যারা মেট্রোতে ট্রাভেল করে। এখন যেহেতু মেট্রো বাংলাদেশেও চলে আসছে, মেট্রোতে সবাই কানে যে রাইট। সো আই ইনিশিয়ালি থট প্রবাবলি ওরা গান শুনে, পরে আমি দেখলাম না, ওরা গান শুনে না, ওরা হ্যাঁ অফকোর্স গান অনেক মেজরিটি গান শুনে, বাট অনেকজন অডিও বুক শুনে, অনেকজন। এই অডিও সামারিজ, তারপর হচ্ছে অডিও বুকস, মানে আই অলওয়েজ কিপ ফাইন্ডিং রিসোর্সেস কোথায় বেটার পাবো। তো বাইরের দেশে দেয়ার আর লট অফ দিজ, 12 মিনিটস আছে, হেডওয়ে আছে, অনেক অ্যাপ আছে। আই রিসেন্টলি ফাউন্ড আউট, অ্যান্ড রমজান আমাকে বলতেছিল বাংলাদেশি একটা অ্যাপ আছে কাব্বিক, অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি ডুইং ইট ইন বাংলা। ওয়াও। সো ওটা যখন আমি ফিগার আউট করছি, আমি ওখানে দেখি যে রামের সুমতি, তারপর হচ্ছে অপুর সংসার, যত কাল্ট ক্লাসিক যত বই, ওগুলার সামারিজ অ্যাভেলেবল, অডিও বুকস অ্যাভেলেবল, ইটস লাইক 2500 কন্টেন্টস আর অ্যাভেলেবল দেয়ার। আমার কাছে এত ভালো লাগছে যে বাংলাদেশের মানুষজন এটা রিয়ালাইজ করছে কেউ একজন, যে আমরা বাংলাও করি ফর পিপল। বাংলায় আমার কাছে মনে হচ্ছে এই দুটো মার্কেট আমি ভাবছিলাম আরো আগে গ্রো করবে, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে আসছি, বাট সামহাও অডিও বুক বা ডিজিটাল বুকের মার্কেটটা অতটা গ্রো করে নাই। রাইট। আমরা কন্টেন্ট কিউরেশন নিয়ে অনেক কথাবার্তা বলছি ভাই, আমরা এখন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলবো, বাট ডিফারেন্ট ফর্ম, দ্যাট ইজ বুক। অ্যান্ড আপনার নতুন বই বইমেলায় চলে আসছে, পোস্টার প্রেজেন্টেশন সুপার বুক। এটা আপনার কয় নাম্বার বই ভাই?
নেভার স্টপ লার্নিং, ভালো লাগে না, লোকে কি বলবে, স্টুডেন্ট হ্যাজ কমিশন, এটা 6 নম্বর বুক। এটা 6 নম্বর বুক। এইটাতে যাওয়ার আগে হ্যাঁ, এটা আমাকে বলেন যে হাউ হ্যাজ দ্য জার্নি অফ বিং আ রাইটার হ্যাজ বিন? ইমেন্সলি ফুলফিলিং, বিকজ আমি আগে যখন যেখানে যাইতাম আমি অলওয়েজ মানুষকে বলতাম যে আমার পরিচয়কে সংক্ষিপ্ত করো, দরকার হলে কয়েকটা শব্দ নিয়ে আসো। আমি আমার অলওয়েজ পরিচয় 3টা শব্দে দিতাম, ঠিক আছে, টিচার, ট্রেনার, এন্টারপ্রেনার। সো যখন আমি লিখলাম, সো আমি তখন আই এম অ্যান অথর, সো আমি টিচার, এন্টারপ্রেনার, অথর। না, অথর, টিচার, এন্টারপ্রেনার, অথর জিনিসটা একটা ভারী কি আছে, ভাও আছে না, সো ওই জিনিসটা খুব ভালো লাগতো। তোমার লাইফে একটা নতুন পরিচয় যোগ হয়, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। অ্যাবসলিউটলি। 2, ফার্স্ট টাইম তুমি তোমার কোনো একটা নিজের ক্রিয়েশনে একটা সাইন দিচ্ছ, তার একটা আলাদা ভাইব আছে। 3rd, বইমেলার ফিলটা, যেটা আমি 2বার আগে বইমেলা গেছি, 3rd টাইম রাইটার হিসেবে গেছি, দ্যাটস আ ডিফারেন্ট ফিলিং, বিকজ বইমেলার যে পাঠক আর নর্মাল ইভেন্টের যারা অডিয়েন্স একটু ডিফারেন্ট, বিকজ মাইন্ডসেট ডিফারেন্ট, রাইট, জায়গা ডিফারেন্ট, রাইট, সো এটা অনেক ডিফারেন্ট। অলসো সরি টু ইন্টারাপ্ট, ডু ইউ ফিল লাইক যে যারা আপনার বই কিনতে আসছে, যারা পাঠক, দে আর বিট মোর লয়াল? হ্যাঁ, অফকোর্স, ফর মাল্টিপল রিজনস, যে ওরা আমাকে একটা জায়গায় দেখতে গেছে, আমার নিজস্ব একটা ক্রিয়েশন কিনতে চাচ্ছে, অ্যান্ড টাকা দিয়ে কিনছে, সো আ লট অফ ওনারশিপ ইন ইট। আর যদি সেটা পরে ওনারশিপ আরো বাড়ে, মানুষ এই জায়গাটাতে তার সময় দেয়, শ্রম দেয়, টাকা দেয়, সেটার প্রতি কিন্তু ওনারশিপ বেড়ে যায়, রাইট? সো একটা ইভেন্টে গেছিস, অনেক বড় ইভেন্ট, অনেক সময় ডাজন্ট ম্যাটার, একটা ইভেন্টে গেছিস, তুই আগে থেকে 1000 টাকা দিছিস, তুই কিন্তু যাবি, বিকজ ইউ আর ইনভেস্টেড ইন ইট, রাইট? সো দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্কস, সো ওইটা অনেক ম্যাটার করে। সো ইট হ্যাজ বিন আ ভেরি ফুলফিলিং জার্নি। অ্যান্ড মানে একজন রাইটারের, সো লেটস ফ্ল্যাশ ব্যাক টু দ্য ফার্স্ট বুক দ্যাট ইউ হ্যাভ রিটেন। ওই সময়টাতে বিং আ রাইটার, এই প্রসেসটা কিভাবে ওয়ার্কআউট করছে? আমি আসলে এই ইন্ডাস্ট্রির সাথে একেবারেই পরিচিত ছিলাম না। আচ্ছা। সো কিভাবে লিখে, ফর্মার ক্যালকুলেশন কেমনে হয়, 16 পৃষ্ঠায় একটা ফর্মা হয়, ওইটার মাল্টিপলে বই লিখতে হবে, ফার্স্ট লাইন কেমন হয়, সেকেন্ড ইয়েটা কেমন হয়, ফরম্যাটিং কেমনে হয়, পেজ লেআউট কিভাবে হয়, কাভার কিভাবে বানায়, কে বানায়, সো অনেক ঝামেলা। সো যেমন আমি অনেকগুলো, সো এটা না জানার কারণে ফার্স্ট বই যদিও বাংলায় ছিল, নাম ছিল নেভার স্টপ লার্নিং, বিকজ এটা আমার ট্যাগলাইন ছিল, আই ইউজ টু বিয়ার দিস অন মাই চেস্ট, নেভার স্টপ লার্নিং, ইটস লাইক দ্য ইয়ে। তো আমি ইংলিশে লিখছিলাম নেভার স্টপ লার্নিং, দ্যাট ওয়াজ আ বিগ মিস্টেক, বিকজ বইমেলায় অনেকজন এটা পয়েন্ট তুলছিল যে বাংলা একাডেমি বইমেলায় ইংলিশ বই কেন, ভাই ইংলিশ বই না, বই তো বাংলা, কাভার কেন ইংলিশ? তো বাচ্চা ছিলাম, বুঝি নাই, পরে এটা চেঞ্জ করছি। এটা কারণ অনেক পাঠকও বুঝে না যে মনে হয় এটা ইংলিশ বই, সো অনেক ছোটোখাটো অনেক ভুল করছি, কাভার কেমন হওয়া উচিত বুঝতাম না, ভিতর জিনিসপাতি বুঝতাম না, পরবর্তীতে বই জিনিসপত্র অনেকগুলো চেঞ্জ করছি। তো আমার কাছে মনে হয় শুরুতে যখন কারো প্যাশন থাকে লিখা, একজনের সাপোর্ট নেওয়া উচিত যে অলরেডি বই লিখছে, বা একটা প্রকাশক যে হেল্প করবে, তাহলে প্রসেসটা অনেক ইজিয়ার হয়, রাইট রাইট। কারণ আমার প্রকাশক অনেক ভালো ছিল, অনেক হেল্প করছে, সো এটা একটা জিনিস। বাট একটা অ্যাডভান্টেজও আছে, অ্যাডভান্টেজ হলো যেহেতু তুমি কিছু জানো না, you think from your different lens and অনেক কিছু ইনোভেট করা যায়, রাইট, সো দ্যাট হেল্পস, রাইট। সো এটা অনেক মজার জিনিস হয়েছে। যেমন বইয়ের যে কোনো বইয়ের শুরুর একটা সাদা পৃষ্ঠা থাকে, ওখানে বেসিক্যালি রাইটাররা সবার নাম লিখে সাইন দেয়। তো আমি আমার প্রকাশককে বলছি যে না, আমি ওই পৃষ্ঠায় সাইন দিব না, আমি পরের পৃষ্ঠায় যেখানে বইয়ের নাম লেখা থাকে ওখানে দিব। আমার প্রকাশক বলছে কেন? তো ভাই সাদা পৃষ্ঠায় যদি সিগনেচার দিই, লোকজন তো আমার সিগনেচার চিনে না, যেহেতু আমাকে সোশ্যাল মিডিয়া থেকে চিনে, সোশ্যাল মিডিয়াতে ছবিটা যদি দেয় মানুষের বুঝবে না এটা কার সিগনেচার, কোন বই। বা যেই বইয়ের এটা সাদা পাতা না, সাদা পাতায় সিগনেচার না দিয়ে তুই যদি এই পৃষ্ঠায় দিস যে আচ্ছা বইয়ের নাম আছে, বইয়ের এটা আছে এখানে, তখন মানুষজন জানবে যে বইয়ের নামটা কি, কোন রাইটার আছে, সিগনেচারটা তাহলে এই রাইটার। It's a simple hack, but it helps. You see it from a different lens. It increases the visibility 1000 folds. যখনই কেউ স্টোরি দিচ্ছে অনেক, হ্যাঁ হ্যাঁ। আর আমার কাছে মনে হয়েছে যে আজকালকার দিনে মানুষজন দুইটার উপরে কনভিকশন চায়, যে ওই লেখকের উপরেও কনভিকশন চায়, কন্টেন্টের উপরেও কনভিকশন চায়। অনেকে কন্টেন্ট কনভিকশনে বই কেনে, অনেকে লেখকের কনভিকশনে বই কেনে, অনেকে দুইটারই কনভিকশনে বই কেনে, সো হেল্পস। আর আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে বইমেলাতেও বইয়ের যে কাটতি অনেক বছর ধরে বাড়ে নাই, ইনফ্যাক্ট বেশ কিছু বছরে ডিগ্রোথ হয়েছে, করোনার আমলে তো অনেক ডিগ্রোথ হয়েছে, সো বইয়ের কাটতি কিন্তু অনেক কমে গেছে। সো আমার কাছে মনে হয়েছে যে আগেকার দিনে একটা ইয়ে ছিল যে বইয়ের প্রচারণা ভালো না অ্যান্ড অল,
সো আমার কাছে মনে হয়েছে যে ভালো জিনিসের প্রচারণা করতে দোষ কোথায়? এন্ড যদি প্রচার না করি মানুষ তো কিনবে না। এন্ড নাও ইউ হ্যাভ সো মেনি কম্পিটিশনস, রাইট? যে তোমার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে, টিকটক তোমার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে, ইউটিউব অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে, টিভি অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে, ইন্টারনেট অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে। আগে তো এত কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ ছিল না। বই নিজে দাঁড়ায় ছিল, ওকে লোকজন নিয়ে গেছে। এখন তো বই একটু চাপা পড়ছে অনেক কম্পিটিশনে। সো এই কম্পিটিশনে থাকা অবস্থায় যেখানে কম্পিটিটর সারাক্ষণ চিন্তা করছে তোমার অ্যাটেনশন কিভাবে নিব, তোমার আইবলস আমি কিভাবে নিব, তোমাকে দিয়ে কেউ আর কেউ স্ক্রল করব, বই যদি চিন্তা করে না আমি কিচ্ছু করব না, যাও নিবা না নিলা না, তাহলে কিন্তু আস্তে আস্তে বই আরো প্রেসারে পড়বে, কাটতে আরো কমবে। আমার কাছে মনে হচ্ছে প্রমোশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যাট লিস্ট ভালো জিনিসের প্রমোশন হোয়াটস ব্যাড ইন ইট। সো এই জিনিসটা অনেক দরকার, স্পেশালি যারা রাইটার আছে, যারা লিখতেছে, এই মতে লেখার পরিকল্পনা আছে, তাদের ডেফিনেটলি বই লেখার পরে বইয়ের প্রমোশন নিয়ে হেভিলি কাজ করা দরকার। ঠিক আছে, মুভি অ্যাবসলিউটলি শাহরুখ খান মুভি বানানোর পরে কি করে? শাহরুখ খান প্রমোশনের কাজ করে, বানাই তো ফেলছে, এখন ইটস অ্যাবাউট প্রমোশন, গেটিং টু দ্য রাইট পিপল। যদি নাই পড়ে দিন শেষে লাভ কি? অ্যাবসলিউটলি। এই বইটা পোস্টার প্রেজেন্টেশন সুপার বুক, হোয়াটস নিউ ইন দিস? রিডার্সরা কি পাবে এটা? ফান ফ্যাক্ট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি স্কুলের বাচ্চাদের জন্য বই লিখছি। আচ্ছা, আমি এখন বুড়া হয়ে গেছি, তো বিয়ে হয়ে গেছে, 30 পার হয়ে গেছে, এখন বাচ্চা বলি ওদেরকে। সো একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, তুই জানিস মানে কারিকুলাম চেঞ্জ হয়েছে। অ্যাবসলিউটলি। নতুন কারিকুলামে আগের মতো লিখিত এরকম পরীক্ষা নাই, এমসিকিউ পরীক্ষা নাই, ইনফ্যাক্ট পরীক্ষা শব্দটাই নাই। আচ্ছা, এখানে মূল্যায়ন হয়, সামষ্টিক মূল্যায়ন হয়, ষান্মাসিক মূল্যায়ন হয় 6 মাস পরে, বাৎসরিক মূল্যায়ন হয়। অ্যান্ড বাচ্চাদেরকে খুব ইন্টারেস্টিংলি দলগতভাবে ভাগ করে দেয় কাজ, অ্যান্ড তাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেয়, তার ওইটার উপর সুন্দর করে একটা পোস্টার বানায় প্রেজেন্টেশন দেয়। জাস্ট লাইক ইউনিভার্সিটিতে যে টার্ম ফাইনালে হইতো না, যে একটা অ্যাসাইনমেন্ট দিত, সবাই মিলে বানায় প্রেজেন্ট করতাম, জাস্ট লাইক দ্যাট এখন স্কুলেই হয় জিনিসটা। সো এন্টায়ার কারিকুলামের পরীক্ষার যে পার্টটা ছিল বা মূল্যায়নের যে জায়গাটা ছিল, এটার একটা বড় অংশ এখন পোস্টার প্রেজেন্টেশন বানানো এবং পোস্টার প্রেজেন্টেশন দেওয়ার উপর নির্ভর করতেছে। আর আমি চিন্তা করলাম, আমি বহু বছর ধরে প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় এটা শিখাই। আমার ফার্স্ট কোর্স ছিল এটাই, প্রেজেন্টেশন স্কিলস নিয়ে কোর্স, যেখানে প্রায় few million people enrolled in it. This is like the biggest course. Probably আমি জানি না বাংলাদেশে এর থেকে বড় কোর্স আছে কিনা। ফ্রি কোর্স ছিল, ফার্স্ট ইউটিউবে ছিল, পরে 10 মিনিট স্কুলে অ্যাড করা হয়েছে। আমি চিন্তা করলাম যে আগে বুড়াদেরকে শিখাইতাম, মানে ইউনিভার্সিটি তোর মতো বাচ্চা কাচ্চাদেরকে, এখন তো ছোটকাল থেকে শিখাইতে পারতেছি। আর আমি অলওয়েজ বলতাম যে আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, কখনো প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ হয় নাই। আফসোস, যদি হইতো আমি এখন আর অনেক বেটার কমিউনিকেটর হইতাম। এখন যেহেতু সুযোগ পাইছি, দ্যাটস গ্রেট। আমি এখন বাচ্চাকাল থেকে বাচ্চাদেরকে শেখাবো। সো এখন যেহেতু সবারই পোস্টার প্রেজেন্টেশন দেওয়া বাধ্যতামূলক, হুজ আ বেটার পারসন পোস্টার প্রেজেন্টেশন দেওয়া শেখানো? লেটস টেক দ্যাট চ্যালেঞ্জ এন্ড বাচ্চাদেরকে শিখাই। সো ওইখান থেকে এই বইটার পরিকল্পনা। দ্যাটস আ ভেরি ডিটেইলড অ্যান্ড প্রলংড ভিশন। হ্যাঁ, আমার ইচ্ছা, আমি আমার টিমকে বলছি বইটা যখন লেখা শুরু করি, যে দেখো আগে যেগুলো বই লিখছিলাম এগুলো ছিল ওয়ান্ট, এইটা ইটস আ নিড। আমার এর আগেটা ছিল হলো কিভাবে 1 লাখ কপি বিক্রি করব, ঠিক আছে, বা 10 লাখ, মিলিয়ন কপি, ডান। আমি বলছি যে টিমকে যে এইটা টার্গেট হবে কোটি, এইটার নিচে কথা না। সো আমার ভিশন বড়, পরে না হলে না, দ্যাটস আ ডিফারেন্ট কেস, বাট ইউ নো দ্যাটস হাউ আই সি ইট। আমি যখন বই লেখার সময় একটা ইন্টারেস্টিং কাজ করি, এটা আমার টিম জানে। আমি যখন কোনো কিছু দেই, দ্য পাওয়ার অফ ম্যানিফেস্টেশন ওয়ার্কস আ লট ফর মি। সো আমি বইয়ের সবার আগে যখন একটা আইডিয়া আসে, এটা লিখবো, একটা আউটলাইন বানাই, তারপরে লিখার আগে আমি কাভার বানাই। বিকজ যখন কাভারটা হয়, কাভারটা আমি আমার মোবাইলে ওয়ালপেপার দিয়ে রাখি, আমার যে ল্যাপটপ আছে ওটা ওয়ালপেপার দিয়ে রাখি, পিসির ওয়ালপেপার দিয়ে, পিসিতেই মিলে দেওয়া হয়, ল্যাপটপে চেঞ্জ করা না। বিকজ আমি যখন কাজ করি, ফোকাসড ওয়ার্ক পিসিতে বসে বাসায় ওয়ার্ক স্টেশনে করা হয়, সেখানে দিয়ে রাখি। কেন? বিকজ এভরি টাইম আই ওপেন মাই পিসি, I see this cover. Right. The moment I see the cover, আমার কাছে আমার এটা বানাইতে হবে, আমার এটা লিখতে হবে। অ্যান্ড বই লেখা ইজ আমার জন্য 1 বছরের প্রজেক্ট, কারণ বই মেলা টার্গেট করে করা হয়েছে। 1 বছর, 1 বছর ইজ আ লং টাইম। অনেক থট প্রসেস চেঞ্জ হয়, ফার্স্ট যেটা চিন্তা করছি পরে অনেক কিছু চেঞ্জ হয়, বাট কাভারটা যখন থাকে, ইউ হ্যাভ আ গোল, আই নিড টু ক্রিয়েট দিস, দিস ইজ মাই বেবি। হয়ে গেছে, কিন্তু এখন এটা টেক কেয়ার করতে হবে, উপায় নাই, সো কান্ট ব্যাক অফ। সো ওই জিনিসটা অনেক আমাকে হেল্প করে। সো ওইটা যখন সেট করি, তখন আমার টিমকে নিয়ে একটা কি হয়, বিকজ এখন যখন কাজ করি, আই হ্যাভ আ স্মল টিম যে আমাকে প্রুফরিডে হেল্প করে, রাইটিংয়ে হেল্প করে, ডিজাইনিংয়ে হেল্প করে। সো ওই জিনিস, সো ওদেরকে ওই ভিশনটা সেট করি যে এইটা, সো দ্যাট দে অলসো সি যে জিনিসটা কি হবে, দে অ্যান্ড অলসো নিড টু সি বইটা হওয়ার পর কি হবে। সো আই গিভ দেম আ পিকচার যে এইটা এরকম হবে, এটা এরকম হবে, কোটি বাচ্চা এটা পড়বে, এইটা পড়ার পর ফাটাফাটি পোস্টার বানাবে,
চমৎকার প্রেজেন্টেশন দিবে, এসে ফেসবুকে এসে বলবে যে এই বইয়ের কারণে ওদের পোস্টার প্রেজেন্টেশন পুরো চমৎকার হয়েছে, জাস্ট ইমাজিন দিস। কত বড় ইমপ্যাক্ট, রাইট? সো ওই জিনিসটা ইজ ইম্পর্টেন্ট। সার্কেল অফ ইনফ্লুয়েন্স তো তখন আরো বেড়ে যাবে ডিউ টু দিস। অফকোর্স অ্যান্ড দ্য পাওয়ার অফ ম্যানিফেস্টেশন, চিন্তা করো। অ্যাবসলিউটলি। এই বইটা আমরা কোন স্টলে পাবো, কোথায় পাবো ভাই? তাম্রলিপিতে, প্যাভিলিয়ন 15-তে ইনশাআল্লাহ। আচ্ছা, আর আমরা আইমান ভাইকে বইমেলায় কবে কবে পাবো? ছুটির দিন ছুটির দিন প্ল্যান আছে। আর আমার এই মাসটাতে একটু হেভি কিছু বাইরের যাওয়ার কাজ আছে, সো ওইটার কারণে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, বাট আমি যখন যাব তখন আমার স্টোরিতে দিয়ে যাব, আসতেছি। সো এভরিওয়ান যারা হচ্ছে এখন দেখছেন, আপনারা যদি ভুল বশত ফেসবুকে আছেন আর আইমান সাদিককে ফলো করছেন না, এখনই ফলো করে রাখেন, কারণ আইমান ভাই কখন বইমেলা আসবে সব আপডেট তো আমরা পেজে পেয়ে যাবো। হ্যাঁ, আরেকটা ঝামেলা হয় যে আগে থেকে খুব বেশি বলি না, তার কারণ হলো হয় কি, যেদিন আসতেছি ওই দিন অনেক মানুষ আসলে যেটা হয় যে সব ভিড় হয়ে যায়, মানুষজন প্যারা খায় অ্যান্ড অল। সো ইটস লাইক আমি যেটা করি যাওয়ার আগে তখন বলি, সো অ্যাটলিস্ট যারা আছে ওর সাথে অ্যাটলিস্ট দেখা হলো প্যাভিলিয়নে। বাট আগে থেকে হইলে ঝামেলা। আমাদের আগে 2 বছর সেম হয়েছে যে আমরা বেশি আগে থেকে বলে রাখলে, স্পেশালি ছুটির দিনে বলে রাখলে, 14ই ফেব্রুয়ারিতে যদি হয়, আল্লাহ আর মানুষ বড়া। তো পরে আমার প্রকাশক আমাকে বলে যে আয়মান ভাই স্টল টল ভেঙে যাচ্ছে, থাকো, এটা দরকার নাই। আর তখন যেটা হয় যে বই টইয়ের উপর প্রেশার পড়ে, তখন মানুষ খালি সেলফি তুলতে চায়, রাইট? বই পরে সেলফি আগে। তো তখন প্রকাশক বলে আমার বই ছিঁড়ে গেল, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আস্তে ধীরে। আমরা এখন যে দিকটাতে আগাবো আইমান ভাই, সেটা হচ্ছে যারা স্টার্ট করতে চায়, এতক্ষণ পর্যন্ত শো যারা দেখে ফেলছে, দে নিড আ অ্যাকশনেবল স্টেপ। উই নিড আইমান সাদিকস টপ 5 পিক সো ফার ইফ দে ওয়ান্ট টু স্টার্ট রিডিং বুকস। টপ 5 বলবো না, আমি আরো কমাই বলি। টপ 5 বললে অনেক ইয়ে হবে। আচ্ছা, 7 হ্যাবিটস শুরু করার জন্য ইটস আ বিউটিফুল বুক। ওকে, ইটস আ ফাদার অফ সেলফ হেল্প বুকস, মানে ওফ, টু গুড। সেকেন্ড একটা ছোট বই সাজেস্ট করি, আই থিঙ্ক দ্যাট উড বি গুড। ব্রায়ান ইট দ্যাট ফ্রগ, ইটস আ ভেরি স্মল বুক, একদম ছোট, খুবই ছোট, জাস্ট পড়ে ফেললেই মজা পাবে। সো দ্যাটস 2। অ্যান্ড এটা হলো যে কেউ পড়তে পারে, বুঝছো? মানে আমি এমনভাবে বলতেছি যেটা কিনা ব্রড আর কি, যে কেউ পড়লে। আচ্ছা, আর ফাদার আছে, সরি, আমার ডেল কার্নেগি কেমনে ভুলে যাব। ডেল কার্নেগির How to Win Friends and Influence Others. I think that would be a great communication book to begin with. Yeah. You can't miss out Dale Carnegie, you can't miss out Stephen Covey. Yeah. So 7, How to Win Friends and Influence People, 7 Habits of Highly Effective People, or Eat That Frog. Amazing. So এই তিনটা বই পড়লে চান্সেস আর মেবি হাই যে very ওপেন high হবে। ভেরি হাই। আর বড় লাগবে না। আচ্ছা, রেস্ট উড বি ওপেন আপ ফর দ্য পিপল। অ্যামেজিং। সব থেকে ছোটটা দিয়ে শুরু করতে চাইলে ইট দ্যাট ফ্রগ, খুবই ছোট। আচ্ছা, খুবই ছোট। দেখছেন আই গেস যারা পাঠক আছে, যে কোনো বইয়ের দোকানে পাবেন উপরে একটা ব্যাঙের ছবি দেয়া থাকে। অ্যান্ড কারেন্টলি আপনার প্রফেশনাল লাইফে এই স্টেজে এসে হোয়াটস অন ইউর রিডিং লিস্ট এখন, মানে এই যে রিসেন্ট উইয়ার্ড বই, বুঝছিস? সো আমি যখন আগে ছিলাম ওগুলো আমার, এখন যেটা হয়, আই রিড আ লট অফ HBR এর, মনে কর ম্যানেজমেন্টের টপ 10 আর্টিকেল বুকস, সেটগুলো একবার নিয়ে আসি। ব্রায়ান ট্রেসির ম্যানেজমেন্টের একটা সেট আছে, ওইগুলো পড়তেছি। আই ফরগট দ্য নেম অফ দ্য রাইটার, ইটস কল্ড দ্য ডিসিশন বুক। খুব ছোট বই, খুব মজা লাগে, পকেট বুকের সাইজের। আই গেস যারা আসলে বলতে পারবে, 50টা পৃষ্ঠায় 50টা ডায়াগ্রাম দেয়া ডিসিশনের, আর ছোট ছোট ইয়ে লেখা। সো দ্যাটস ভেরি নাইস। ও সেম রাইটারের একটা বই আমি নিয়ে আসছি সামিরের ওইখান থেকে, পডকাস্ট করতে গেছিলাম, ওই সেম রাইটার, ওরকমই সেম কমিউনিকেশনের উপরে, অ্যাগেন ডায়াগ্রাম অ্যান্ড একটা পৃষ্ঠা। আমাকে খুব মজা লাগে ছোট ছোট বই। লাস্ট দিন পাঠক সমাবেশ থেকে অনেকগুলো বই কিনছি। তা ইয়েটা কিনলাম, ওয়ারিকুর। ফার্স্ট বইটা ছিল ওদের গেট শিট ডান, সেকেন্ড হলো গেট এপিক শিট ডান। আচ্ছা, ডু এপিক শিট, গেট এপিক শিট ডান। প্রথমটা হলো গেট শিট ডান আর গেট এপিক, মনে পড়ছে। প্রথমটা হচ্ছে ডু এপিক শিট, সেকেন্ডটা হচ্ছে গেট এপিক শিট ডান, লাল কালারের বইটা, লাল কালারের বই। আগেটা ছিল হলুদ কালারের, এটা লাল কালারের বই। ইয়া, সো ওইটা পড়তেছি, আমার বেড সাইডে ওইটা আছে। এটা পড়তে মজা লাগে বিকজ যে ছোট ছোট বাইট সাইড। আর ওর বইয়ের মজাটা হলো
তুই দেখবি যে ফন্ট সাইজ একটু বড় বড়, অনেক স্পেস দেয়া আছে, একটু কোটেশন টাইপের দেয়া আছে, সো বিছানায় শুয়ে পড়তে আরাম লাগে, রাইট। সো দ্যাট ইজ অন মাই বেড সাইড। সো ইয়া, এই তো। অ্যান্ড অলসো ওয়ারিকুর থার্ড বই কিন্তু চলে আসছে, আমি যেটা দেখলাম যে মেক এপিক মানি, সো হি রোট অন তাই? পার্সোনাল ফাইন্যান্স অ্যাজ ওয়েল। তাই? Yeah. ও আচ্ছা, ওকে। আমি ভাবছিলাম ওইটাই মানে লেটেস্ট। হ্যাঁ, ওটা মানে বের হয়নি এখনো, বের হইছে? না, ওটার যে লঞ্চিং ইভেন্ট চলতেছে এন্ড অলসো সামনে আসবে আর কি। সো দ্যাটস আ লট অফ বুকস। হাউ ডু ইউ ম্যানেজ ইওর টাইম এই সব কিছুর আমি মধ্যে? সব বই কিন্তু শেষ করি না, বাই দ্য ওয়ে, দ্যাটস আ ট্রুথ। সেলফ হেল্প বইয়ের মজা হইলো, মজা না, শেষ করা উচিত। আমার ব্যাগে বই থাকে। আমার ব্যাগটা কি আনছো এখানে? আছে, নিয়ে আসো, ব্যাগের বইটা দেখাই। ওকে। সো দ্যাটস লাইক ব্যাগের আমার অলওয়েজ 2-3টা বই থাকে, সো দ্যাটস মাই ব্যাগ বুক। হ্যাঁ। ট্রাভেলে যাওয়ার সময় আমার ট্রাভেল ব্যাগে বই থাকে। ওকে। ইটস লাইক আনাদার সেট অফ বুকস। তারপরে আমার বেড সাইডে বই থাকে। বেড সাইডে থাকে ওই যে আঙ্কুর ওয়ারিকুর বইয়ের মতো, ইজিলি ডাইজেস্টেবল, ইজিলি পড়া যায় এটা। আমার রিডিং টেবিল আবার ডিফারেন্ট বই থাকে। আচ্ছা। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন আমার নিজের বাসায় বই থাকে, আমার বাপের বাসায় রিডিং টেবিল। ব্যাগটাই নিয়ে আসো, আই উইল শো ইট টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাগটাই দিয়ে দাও। সো হ্যাঁ হ্যাঁ দাও। আমি এই বইটা সামিরের কাছ থেকে নিচ্ছি, ওই যে ডিসিশন বুক ছিল না। সো আমার দিস ইজ মাই ব্যাগের বই। আচ্ছা। সো আপাতত আমার ব্যাগে যে 2টা বই আছে। সো এইটা হলো ওইটা, দ্য কমিউনিকেশন বুক। এটা হলো ওই যে এরকম, খুব বললাম না ছোট, অ্যান্ড ডায়াগ্রাম, এই যে ডায়াগ্রাম লেখা, তারপরে ডায়াগ্রাম লেখা। নাইস, মজা না অনেক? সো ইটস লাইক ইজিলি ডাইজেস্টেবল, ছোট একটা বই। সো দিস ইজ ভেরি নাইস। দ্য সেকেন্ড বুক দ্যাট আই এম reading is again Don't Sweat the Small Stuff. It's a very popular book. It's a series of books. Don't Sweat ইয়েটা। সো এটাও খুব মজা, এগেন ছোট ছোট অ্যাডভাইস দেয়, ইটস ফান। সো এগুলা ভালোই থাকে। সো মাঝে মধ্যে মনে কর অফিসে খুব বিরক্ত হয়ে গেছি, বাইরে করে হ্যাঁ ডোন্ট সোয়েট দ্য স্মল স্টাফ, কাম হয়ে আবার লেটস গো। সো ইয়া, দিস আর লাইক আমার অফিসের ব্যাগ, এটার বই। তো কয়েকটা জায়গায় ডিফারেন্ট সেট আপ, কারণ আমার কাছে মনে হচ্ছে যে কোনো বই পড়ার সময় একটা আবেশে আসা লাগে। রাইট, আবেশীয় ব্যাপার বই পড়া। অ্যাবসলিউটলি। ঘুমানোর সময় এক ধরনের আবেশ, রিডিং টেবিল এক ধরনের আবেশ, অফিসে গেলে আরেক ধরনের আবেশ, কিছু গো টু চয়েসেস থাকে, আবার বিদেশ গেলে হ্যাঁ প্লেনে তো এক ধরনের আবেশ, রাইট। তোর ট্যুরে গেছোস ওইটার একটা আবেশ, আবার তুই ওয়ার্কিং ট্যুরে ওইটা একটা আরেক ধরনের আবেশ, তখন একটু গম্ভীর বই পড়তে হয়। অ্যামেজিং। আই জাস্ট লাভ দ্য ফ্যাক্ট ভাই, যে আমার কাছে মনে হয় যে আইমান সাদিক ভাই রানিং সাচ এ হিউজ কোম্পানি, ম্যানেজিং 250 if not more people, if he can manage time, we all can, right? Oh, it's a priority, বুঝছো? দিন শেষে it's a priority. If you can make time, you can make time. যেমন আমার খেলতে অনেক ভালোবাসি আমি, সো আমার খেলার টাইম ফিক্সড, আমার ক্যালেন্ডারে দেওয়া আছে, ক্যালেন্ডার ইজ ওপেন, মানুষজন ওখানে দেখে ইয়ে করে, সো আমার একদম ক্যালেন্ডারে টাইম ওপেন, সরি ব্লকড, খেলতে হবে। আমার ইয়ের টাইম ব্লক, যেমন আজকে শ্যুট আছে, এটার কারণে দ্য বিগেস্ট স্যাক্রিফাইস দ্যাট আই এম মেকিং, বিকজ আই রিয়েলি লাইক ইউ, বাট অ্যাজ ইউ ক্যান সি আমার এই মুহূর্তে ফুটবল খেলার কথা এসডিআইতে আপনার ফুটবল খেলার কথা টিল 10:30, ইয়েস, 9টা থেকে 10:30। হাম্বলড, থ্যাংক ইউ সো মাচ। সো আমার এন্ড অ্যাজ ইউ ক্যান সি প্রতিদিন আমার জিমটাও লক করা আছে, আমার ফুটবলটাও লক করা আছে, সো এভরি ডে, সো হোয়াটএভার লাইক 10-15 মিটিংস, বাট আমার এইটার আগে কেউ নাই, আমার 7:30 ছেড়ে দিতে হবে, দ্যাটস লাইক নর্ম, হুইচ ইজ ওয়াই তোকে যখন বলছিলাম যে 6টা থেকে 7টা খেলতে যেতে পারবো, সেটা সো you can prioritize it. I have prioritized gym, our health. I have prioritized football. I have prioritized running. I just completed 42-kilometer marathon. Like এক বছর। Congratulations on that. Thank you. আমি এখন ইন্টারন্যাশনাল ম্যারাথন দৌড়ানোর প্ল্যানে আছি। সো এই জিনিসপত্রগুলো তুমি যদি প্রায়োরিটাইজ না করো হবে না। আমি জানি স্ট্রিক্টলি ক্লোজ ইট, লাইক না আই ওয়ান্ট ইট, খেলতে যেতে হবে, আমার জিমে যেতে হবে, আমার বই পড়তে হবে, সো ইট হ্যাজ টু বি লাইক দ্যাট। সো ইউ ক্যান প্রায়োরিটাইজ, ইউ ক্যান ডু আ লট অফ স্টাফ। আমার কাছে মনে হয় যে this particular episode of the whole show should be rewatched after a bit of time. So একবার আপনি পুরো এপিসোডটা দেখছেন, then come again, watch another section of it, then come again, then watch another section of it. না তার প্রতিটা মাঝখানে যে 3টা বই পড়ে শেষ করে ফেলা, 3টা বই পড়ে শেষ করে ফেলা, স্টিফেন কভি আর ছোটটা দিয়ে শুরু করবেন, ইট দ্যাট ফ্রগ।
ইদার ফ্রাই কনসেপ্টটা কিন্তু এটা যে ইউ স্টার্ট অফ উইথ সামথিং সো ব্যাড, মানে তুমি সকালবেলা যদি একটা ফ্রক খায় বলাস, পরের দিন Everything gets easier. everything gets easier. Right. So yeah. It has been a brilliant conversation with you, Ayman. My pleasure. Thank you so much for being so humble and generous. আমি আপনার খেলার টাইমে টাইম নিতে পারছি। I feel so humble but আর দিব না। guilty at the same time. Guilty at the same time. So that was the episode. I believe আপনারা সবাই অনেক কিছু শিখছেন, but what matters is এখন এই এপিসোডটা শেষ হওয়ার পরে you go and find it out যে সবচেয়ে ইজি কালেক্টেবল হচ্ছে পিডিএফ। হয়তো পিডিএফটা কই আছে, get the PDF of either Eat That Frog or 7 Habits or হচ্ছে How to Win Friends and Influence people, Dale Carnegie. and start reading because the world of books is very much beautiful. Brian Tracy, Dale Carnegie, Stephen Covey, these are like great people. You guys Right. can, মানে একবার if you get hooked to it, it's amazing. And thank you again, Ayman, for inviting me. বই বৃক্ষর জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আপনারা অনেক কঠিন একটা কাজ করতেছেন, বই প্রেমীদেরকে আরও বই পড়ার অভ্যাস বাড়ানোর চেষ্টা করতেছেন, স্পেশালি যারা বই প্রেমী এখনো হয় নাই তাদেরকে বই প্রেমী বানানোর চেষ্টা করতেছেন। তা ভালোবাসার মাসে বইয়ের প্রতি ভালোবাসা বাড়ানো একটু কঠিন কাজ। Right. So you guys are doing a very tough job. I wish you all the very best. I have immense respect for you guys, and inshallah সামনে আরো কোথাও কাজ করার সুযোগ থাকলে আমরা কাজ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।